স্টুডেন্টস, আজকে আমরা ইতিহাসের অষ্টম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায়ের একটা অনুশীলনী কোশ্চেন আলোচনা করব। সেই কোশ্চেনটা হচ্ছে গিয়ে ব্রাহ্ম আন্দোলন। ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী এবং এই আন্দোলনের সীমাবদ্ধতা কী। ক্লাস 8-এর একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমাদের অনেকেরই বুঝতে সমস্যা হতে পারে, তাই জন্যই আজকে ভিডিওটা করা। তো যদি কারো সমস্যা হয় পরবর্তীকালে এই ভিডিওটা দেখতে পাবে। আরেকটু আমি বুঝিয়ে দিচ্ছি। এই ব্রাহ্ম আন্দোলনটা হচ্ছে গিয়ে রাজা রামমোহন রায় 1815 সালে তিনি আত্মীয়সভা প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তীকালে তিনি 1828 সালে তৈরি করেছে ব্রাহ্মসভা। ব্রাহ্মসভার পরবর্তীকালে নাম হচ্ছে ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম কথাটা এসছে ব্রহ্ম থেকে, অর্থাৎ ব্রহ্মের যারা উপাসক তাদের বলা হচ্ছে ব্রাহ্ম। তা রাজা রামমোহন রায় এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করার পরে তিনি 1832 সালে তিনি মারা যান। তিনি কিছুটা আন্দোলনটা চালিয়ে গেছেন, কিন্তু তার মৃত্যুর পরে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন যখন এই ব্রাহ্ম সমাজে যুক্ত হয়, তখন কিন্তু ব্রাহ্ম আন্দোলনটা অনেকটা দূর বিস্তার লাভ করে। তা এই যে ব্রাহ্ম সমাজ বা এই ব্রাহ্ম সমাজের যে আন্দোলন, এদের মূল বক্তব্য কী ছিল? এদের মূল বক্তব্য ছিল হচ্ছে প্রথমত যে সমাজ সংস্কার করা। সমাজ সংস্কার করার অর্থ হচ্ছে কি, সেই সময়ে আমাদের ভারতবর্ষে কিছু সামাজিক কুপ্রথা ছিল, যেমন ধরো আমাদের যেটা বাল্যবিবাহ, বহুবিবাহ, তারপরে তোমার সাগরে কন্যা সন্তান বিসর্জন, তারপরে ব্রাহ্মণদের যে কৌলিন্য প্রথাটা, এই সমস্ত বিভিন্ন রকম প্রথা প্রচলিত ছিল, সেইগুলোর বিরোধিতা করা এবং সেইগুলো যাতে করে সমাজে না থাকে তার সংস্কার করা হচ্ছে ব্রাহ্ম আন্দোলনের অন্যতম কাজ ছিল। এছাড়া আরেকটা কাজ ছিল নারী শিক্ষার উন্নতি। কীভাবে সমাজের নারীরা মূল স্রোতে ফিরে আসতে পারে, নারীরা যাতে করে শিক্ষা আলো পায় বা নারীরা যাতে করে সামাজিকভাবে তারা স্বীকৃতি পায়, সেই আন্দোলন তারা করে গেছিলো। এই হচ্ছিল ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য। আর পরবর্তী অংশ সেটা হচ্ছে গিয়ে ব্রাহ্মণদের সীমাবদ্ধতা কী ছিল। সীমাবদ্ধতা বলতে এই যে ব্রাহ্ম আন্দোলন, এরা সেই সময় তৎকালীন সময়ে যারা শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় যারা ছিল, সমাজের গুটি কয়েক মানুষ, মানে যাদের আমরা উচ্চবিত্ত বলি, অর্থাৎ অর্থসচ্যুত ব্যক্তি, এদের মধ্যে এই ব্রাহ্ম আন্দোলন সীমাবদ্ধ ছিল। অর্থাৎ একদম নিম্নস্তরের সাধারণ মানুষের মধ্যে দিয়ে কিন্তু এই আন্দোলনের প্রভাব তেমনভাবে পড়েনি। একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে কি, এই যে ব্রাহ্ম আন্দোলনটা, এরা প্রাচীন ভারতবর্ষের শাস্ত্রের উপর নির্ভর করে চলতো। প্রাচীন শাস্ত্র কোনগুলো? যেমন আমাদের বেদ, উপনিষদ, পুরাণ, এই সমস্ত যে গ্রন্থগুলো আছে, শাস্ত্রগুলো আছে, এখানে যে যা যা বলা আছে তার উপর ভিত্তি করে তারা কিন্তু সমাজটাকে চালাতো বা আন্দোলন চালিয়ে যেত। এই একটা সমস্যা। এই শাস্ত্র নির্ভর তোমার হচ্ছে আন্দোলন আর বাস্তব আন্দোলন একটু আলাদাই হয়, ঠিক আছে? এই কারণে হচ্ছে একটা সমস্যা ছিল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকে ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে আলোচনা। যারা যারা বুঝতে না পারবে তারা এটা একটু দেখে নেবে ভিডিওটা, ঠিক আছে? পরবর্তী নেক্সট ভিডিও দেখা হচ্ছে। বাই।